সালাম আলাইকুম। হ্যাঁ, ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না আশা করছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার সাথে সহযোগিতা করেছিলে। আচ্ছা, তাহলে আমরা শুরু করব আর কি। হ্যাঁ আমরা স্যার। তাহলে সেকেন্ড মান্থলি টেস্ট, দ্বিতীয় মাসিক পরীক্ষাকে সামনে রেখে আজকে আমরা সেই প্রস্তুতির অংশ হিসেবে দ্বিতীয় মাসিক পরীক্ষার প্রস্তুতির একটি অংশ হিসেবে আমরা আজকে 11তম অধ্যায়টা একটু রিভাইজ করব। ঠিক আছে? বুঝতে ইয়েস পেরেছো স্যার। কিনা? জি 11তম স্যার। অধ্যায় অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায় মোটামুটি বেশ কয়েকটা অঙ্ক করেছি। তো আমরা সেগুলো পরবর্তীতে আরো সময় পেলে তখন চেষ্টা করব আরো করার। এরই মধ্যে আমরা 11তম অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব, কারণ হচ্ছে যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। খুবই সন্নিকটে হ্যাঁ বলতে স্যার। কখন আমাদের পরীক্ষা? আমাদের পরীক্ষা হচ্ছে 11 তারিখ, এই সরি 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, 26 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হলে তাহলে তো আমরা পরীক্ষার প্রস্তুতি আর নেওয়ার সুযোগ পাবো না। তাই আমরা এখন একটু 11তম অধ্যায়টা একটু রিভিউ করে ফেলবো। দেখো, অধ্যায়ের হ্যাঁ স্যার। নামটা হচ্ছে কি ব্যাংকের আমানত। আমানত, ব্যাংক অধ্যায়ের নাম ডিপোজিট। হচ্ছে ব্যাংক আমানত, ইংরেজি বললে হচ্ছে ব্যাংক ডিপোজিট। ইংরেজিতে কি বলে? ব্যাংক ব্যাংক ডিপোজিট। ডিপোজিট। আমরা সচরাচর কিন্তু আমানত শব্দটা ব্যবহার করি না। আমরা আশেপাশে সবাই যখন দেখি বলে ব্যাংকে ডিপোজিট করব, ডিপোজিট শব্দটাই ব্যবহার করি বেশি, নাকি? ইয়েস স্যার। অর্থাৎ আমানতের চেয়ে আমরা ডিপোজিট শব্দটাকে সাথে অধিক পরিচিত। ব্যাংকের আমানতের চেয়েও আমরা ডিপোজিট শব্দটার সাথে অধিক পরিচিত। অর্থাৎ তোমার কষ্ট অর্জিত অর্থ তুমি যখন ব্যাংকে জমা রাখবে তখন সেটিকে তোমার পরিচিত। ডিপোজিট বলা হবে বা তোমার আমানত বলা হবে। তোমার আমানতটা আরেকজনের কাছে তুমি গচ্ছিত রাখছো, জমা রাখছো। ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে এই অধ্যায় আমরা শুরু করছি। প্রথমে ইয়েস স্যার। ব্যাংকের আমানতের ধারণা। হ্যাঁ, প্রথমে আসো ব্যাংকের আমানতের একটা ধারণা। ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস আমানত। ব্যাংকিং একটা ব্যবসা, আমরা জানি ব্যাংকিং একটা কি ব্যবসা। ব্যবসা। অর্থাৎ অন্যান্য ব্যক্তিরা যেমন মাছ, সবজি, চাল, ডাল, তেল, লবণ ইত্যাদির ব্যবসা করে, একইভাবে একজন ব্যক্তি, একজন ব্যাংকার, একজন ব্যাংকের মালিকও কিন্তু একটা ব্যবসা করে। তার ব্যবসা। ব্যবসায়িক পণ্যটা কি? একজন মালিকের ব্যবসায়িক পণ্যটা কি? সেটা হচ্ছে অর্থ, টাকা। তো একজন মালিক টাকার মাধ্যমে তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে, তার মুনাফা অর্জন করে। তাই একজন ব্যক্তির জন্য, ব্যাংকিং ব্যবসায়ীর জন্য হচ্ছে পণ্য, অর্থটা হচ্ছে তার পণ্য। ব্যাংকে আমানত বিভিন্নভাবে সংগৃহীত হয়ে থাকে। বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খোলার মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে ব্যক্তি ও উক্ত প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ব্যাংক বিভিন্ন ধরনের হিসাব খুলে প্রয়োজনীয় আমানত সংগ্রহ করে। বিশেষ করে চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানত সংগ্রহ ও তার যথাযথ ব্যবহার করে। বুঝছো কিনা? তাহলে ব্যাংক কিসের মাধ্যমে আমানতগুলো সংগ্রহ করে? চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে। ব্যাংক অনেক রকম হিসাব খোলার মাধ্যমে আমানত সংগ্রহ করে। সেগুলো হচ্ছে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী বা আমানতি মেয়াদি হিসাব। বুঝছো কিনা? ব্যাংক ইয়েস স্যার। আমানতের উদ্দেশ্য এবং ইয়েস গুরুত্ব। স্যার। কি উদ্দেশ্যে ব্যাংকে আমানতগুলো রাখে? তাহলে দেখো, বিভিন্ন পক্ষ রয়েছে আমাদের, যারা তাদের নিজ নিজ উদ্দেশ্যগুলো আলাদা। যেমন গ্রাহক একজন ব্যক্তি, আমি কেন ব্যাংকে টাকা জমা রাখবো? আমার ব্যাংকে টাকা জমা রাখার উদ্দেশ্য কি? প্রথমত হচ্ছে আমার নিরাপত্তা। টাকাগুলো নিরাপদ রাখা। আমার টাকাগুলো কিভাবে রাখা? নিরাপদে রাখা, যাতে কেউ নিরাপদে করতে না রাখা। পারে, কেউ যাতে আমার টাকাগুলো ছিনিয়ে নিতে না পারে। তাই নিরাপদে ইয়েস গচ্ছিত স্যার। রাখার উদ্দেশ্যে আমি কোথায় রাখবো? ব্যাংকে রাখবো। ব্যাংকে। 2 নাম্বার হচ্ছে ব্যবসায়িক লেনদেন।
যারা ব্যবসা করে তাদের ব্যবসায়িক বিভিন্ন পক্ষকে অর্থ দিতে হয় এবং অর্থ জমা রাখতে হয়। এই অর্থ জি জমা স্যার। এবং রাখার জন্য সুবিধাজনক উপায় হচ্ছে ব্যাংক। কেননা তুমি মনে করো একজনকে যদি 10 লক্ষ টাকা দিতে চাও, তাকে 10 লক্ষ টাকা গুনে দিতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে না? ইয়েস স্যার। কিন্তু তাকে যদি এখন তুমি 10 লক্ষ টাকার একটা চেক দিয়ে দাও, তাহলে সে কি করবে? চেকটা নিয়ে চলে যাবে না? তাহলে আর তোমার সময় হ্যাঁ। সেভ হলো না? ইয়েস স্যার। তাই ব্যবসায়িক লেনদেনের কারণেও ব্যাংকে হিসাব খোলা হয় বা আমানত রাখা হয়। ঋণের সুবিধা, অনেক সময় আমানতের বিপরীতে অনেকে ঋণ পেয়ে থাকে। তোমার যে টাকা ব্যাংকে জমা আছে সেই জমাকৃত অর্থের বিপরীতে তুমি কি পাবে? ঋণের সুবিধা ঋণ পাবে। সেটা সুবিধা পায়। ঝুঁকিহীন বিনিয়োগ। ব্যাংকের বিনিয়োগটা হচ্ছে ঝুঁকিহীন একটি বিনিয়োগ। কারণ হচ্ছে ঝুঁকি নেই। অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও ব্যাংকের কিন্তু তেমন ঝুঁকি নেই। কারণ ব্যাংক অবশ্যই তার গ্রাহকের জমাকৃত অর্থ পরিশোধ করবে, এটার জন্য তারা কমিটেড। ঝুঁকি নেই বললেই চলে। হ্যাঁ, ব্যাংকে ঝুঁকি নেই বললেই চলে। আজকে তো বেশ অনেকেই যুক্ত হয়েছে। সালমা, কি অবস্থা, কেমন আছো? সাজিনুর রহমান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? সাদ আল ফয়সাল কোনো দিক দিয়ে ভালো না। সে যদি নিয়মিত ক্লাস করতো তাহলে আমি অফিসে বলতাম যে না, সে তো ভালো ছেলে, তাকে একটু কনসিডার করেন। হ্যাঁ, সাদ আল ফয়সাল শুনতে পাচ্ছ? ভালো হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে। এখন মিউট করে রাখছে। আচ্ছা, ওকে, আমরা যেটা বলছিলাম সালমা, এই অধ্যায়টা শুরু করার পিছনে আমাদের কারণ হচ্ছে যেহেতু 26 তারিখ থেকে আমাদের সেকেন্ড মান্থলি টেস্ট হচ্ছে, তাই আমরা এই অধ্যায়টা একটু রিভিউ করছি পরীক্ষার আগে। ঠিক আছে, আজকে এবং কালকে 2 দিন ব্যাপী আমরা এই অধ্যায়টা রিভিউ করব। ঠিক আছে, তারপরে আসো আমরা কোথায় ছিলাম? ঝুঁকিহীন বিনিয়োগ। ব্যাংকের বিনিয়োগটাতে ইনশাআল্লাহ। তেমন কোনো ঝুঁকি নেই বললেও চলে। সেবা অর্জন, তাহলে ব্যাংকে গ্রাহক কি করতে চায়? ব্যাংকে টাকা জমা রেখে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো, সেবাগুলো গ্রহণ করতে চায়, ঠিক কিনা? মনে করো আমি এখন ঢাকা যাব, আমার সবাই ঢাকা যাওয়ার জন্য আমার সাথে করে অনেকগুলো টাকা নিয়ে যাওয়ার প্রয়োজন। ঠিক আছে, আমি কি আমার সাথে করে টাকাগুলো নিয়ে যাব নাকি ব্যাংকে জমা দিব, ওদিকে ঢাকা গিয়ে ওই ব্যাংকের কোনো একটা ব্রাঞ্চ থেকে টাকাগুলো তুলে নিব? ব্যাংক থেকে তুলব। তাহলে আমি এই সেবাটা অর্জন করার জন্য কোনো একটা ব্যাংকে ব্রাঞ্চ টাকা থেকে। জমা রাখবো না। আবার অনেকে বিদেশে যায়, বিদেশে গিয়ে টাকা Yes, খরচ sir. করতে চায় না, তাহলে সেক্ষেত্রে পাসপোর্টের মধ্যে ডলার এন্ডোর্স করে একটা সেবা গ্রহণ করে, বৈদেশিক লেনদেনের সেবা। বুঝছো কিনা? Yes, sir. অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। আমাদের যে অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে সেই অর্থের প্রয়োজন মেটানোর জন্যই আমাদেরকে কি করতে হয়? ব্যাংকের আমানত রাখতে হয়। তাহলে এগুলো সব রাখতে হচ্ছে হয়। গ্রাহক যিনি ব্যাংকে হিসাব খুলেন বা হিসাব পরিচালনা করেন, তিনি এই সুবিধাগুলোর আশায় বা এই উদ্দেশ্যে ব্যাংকে হিসাব খুলেন বা ব্যাংক হিসাব পরিচালনা করেন। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. এবার আসো ব্যাংকের ক্ষেত্রে উদ্দেশ্য কি? ব্যাংক তহবিলের মূল উৎস। ব্যাংক যে ব্যবসা করে তার ব্যবসায়ের যে মূলধন, সেই মূলধনটা হচ্ছে, মূলধনের মূল উৎসটা হচ্ছে কি? তহবিলের মূল উৎস হচ্ছে কি? আমানত। আমানত। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. ব্যাংক তহবিলের মূল উৎস হচ্ছে আমানত। আমানত। ঠিক আছে, তারপর 2 নম্বর হচ্ছে বিনিয়োগ। ব্যাংক কি করে? মূলধন বিনিয়োগ করে, আমানতকৃত অর্থগুলো সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দেয় না, সেগুলোকে আবার পুনরায় বিনিয়োগ করে। বুঝতে পেরেছো কিনা? এই যে দেখো, জি স্যার। গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে ব্যাংক বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। সুতরাং লাভজনক বিনিয়োগ নিশ্চিত করাও ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য। 3 নাম্বার হচ্ছে বৈদেশিক বিনিময়। ব্যাংকের প্রেক্ষাপটের উদ্দেশ্য হচ্ছে কি? বৈদেশিক বিনিময়। ব্যাংক বৈদেশিক মুদ্রার ব্যবসাও করে থাকে, যার জন্য গ্রাহককে কখনো কখনো হিসাব খুলতে হয়। অর্থাৎ তুমি যখন বৈদেশিক লেনদেন করবে বা বিদেশে কারো কাছে টাকা পাঠাবে বা বিদেশ থেকে অর্থ স্থানান্তর করবে, তাহলেও তোমাকে কি করতে হবে? ব্যাংকের হিসাব পরিচালনা করতে হবে। তাহলে এটা গেল ব্যাংকের ক্ষেত্রে উদ্দেশ্য। গ্রাহকের ক্ষেত্রে উদ্দেশ্য
ব্যাংকের ক্ষেত্রে উদ্দেশ্য। এবার হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের উদ্দেশ্য। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে এখানে বলো তো? সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝানো হচ্ছে? কই বলো, কে বলতে পারবা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন? সালমা? পারবো না স্যার, আপনি খুলে বলেন। কেউ চেষ্টা করবে না, কিছু একটা বলো, কিছু বলো। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন শব্দটা, সামগ্রিক শব্দটা আসো আমরা ভেঙে ভেঙে দেখি কি বলে। সামগ্রিক শব্দের মানেটা কি বলো তো? স্যার সার্বিক পরিস্থিতি মানে সামগ্রিক মানে সবকিছু বোঝাচ্ছে। সবকিছুকে একত্রিত। সামগ্রিক মানে সবকিছুকে একত্রিত করে। সামগ্রিক স্টুডেন্ট, ছাত্রছাত্রী। যদি বলা হয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তাহলে শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশকে বোঝাবে। যদি বলা হয় সাজিনুর রহমান, তাহলে একজনকে বোঝাচ্ছে। যদি বলা হয় সাউথ এশিয়ান স্কুলের সামগ্রিক ছাত্রছাত্রী, তাহলে সবাইকে বোঝাবে। বুঝতে পারছো? তাহলে সামগ্রিক মানে সবগুলোকে বোঝাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন, কোনো একটা দেশের অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সঞ্চয়, অর্থ, ঋণ, হ্যাঁ, এই সকল বিষয়কে একত্রিতভাবে সামগ্রিক বলা হচ্ছে। ঠিক আছে? সেই সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি, এক কি সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। ঠিক আছে? অর্থাৎ মানুষের মধ্যে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করে। ব্যাংক আছে বলে আমরা চিন্তা করি না ব্যাংকে আমি কিছু কিছু টাকা জমাইলে আমার জন্য কি হবে, ভালো হবে, আমার জন্য লাভ হবে, উপকার হবে। ঠিক আছে? আমি মঙ্গল হবে। সবাই ব্যাংকে টাকা জমানোর চিন্তা করে না, আয় থেকে ব্যয় বাদ দিয়ে কিছু কিছু অল্প অল্প টাকা কি করার চেষ্টা করে, জমানোর চেষ্টা করে। তারপর হচ্ছে পুঁজি বা মূলধন গঠন, পুঁজি বা মূলধন গঠন করে। ঠিক আছে? এই যে ছোট ছোট সঞ্চয়গুলো, আমরা অনেকেই টাকা জমা রাখি ব্যাংকের মধ্যে। জমাকৃত অর্থগুলো অল্প অল্প করে জমতে জমতে বড় অঙ্কের অর্থে পরিণত হয়। সেই অর্থটা কোনো শিল্প প্রতিষ্ঠান বা শিল্প মালিক তার ব্যবসায়ের মূলধন হিসেবে ব্যাংক থেকে ঋণ নেয়। বিনিয়োগ উৎপাদন, ব্যাংক এই যে আমানতগুলো তার বিনিয়োগ এবং উৎপাদন খাতে ব্যয় করে, অর্থাৎ বিভিন্ন ধরনের লাভজনক খাতে ব্যয় করে। আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য মানে বৈদেশিক বাণিজ্য। ব্যাংক হিসাবের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার করে। বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আসো ব্যাংক হিসাবের প্রকারভেদ। ব্যাংকের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখে। গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক কি করে, বিভিন্ন ধরনের হিসাব রাখে। এগুলো তো তোমরা জানো মনে হয়, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, এগুলো পড়ছো না আগে? চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। দেখি বলো তো সালমা, বলো চলতি হিসাব কাকে বলে, মনে আছে? কই কে বলবে? ফাহাদ বলবা? কই কে বলবা? চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, এগুলো তো তোমরা আগে পড়েছ। কই? তাহলে ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রাহকের অর্থ জমা রাখে। এর মধ্যে অন্যতম হচ্ছে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী বা মেয়াদি হিসাব। ঠিক আছে? এই তিন ধরনের হিসাব ছাড়াও ব্যাংক অন্যান্য যে সব হিসাবের সুবিধা প্রদান করে তা নিম্নরূপ। অর্থাৎ এগুলো হচ্ছে প্রধান হিসাব, চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং
স্থায়ী হিসাব, এগুলো হচ্ছে কি ব্যাংকের প্রধান 3 ধরনের আমানতি হিসাব। এছাড়াও ব্যাংকের অন্য হিসাবগুলো হচ্ছে কি স্কুল সঞ্চয়ী হিসাব, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে হিসাব খোলা হয় বা যে হিসাবের ব্যবস্থা ব্যাংক করে থাকে সেটাকে বলা হচ্ছে স্কুল সঞ্চয়ী হিসাব। তারপরে হচ্ছে কি বীমা সঞ্চয়ী হিসাব, বীমাকৃত অর্থ বীমার কিস্তি বা প্রিমিয়াম পরিশোধ করার জন্য যে হিসাব খোলা হয় সেটা হচ্ছে কি বীমা প্রিমিয়াম বা বীমা সঞ্চয়ী হিসাব। বুঝতে পেরেছ? বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব, বৈদেশিক মুদ্রা বা ডিপোজিট, এই ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। এরপর হচ্ছে ডিপোজিট পেনশন হিসাব, ঋণ আমানতি হিসাব, ফরেন কারেন্সি হিসাব। এখানে দেখো আমাদের চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব, এই তিনটা হিসাব খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই তিনটে হিসাব পড়া খুব প্রয়োজন। দেখে এই তিনটা হিসাব একটু রিডিং পড়ো তো তোমরা। চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব একটু রিডিং পড়ো দেখি। কই সাজিনুর রহমান, কি ব্যাপার সবাই চলে গেল কেন? তাহলে দেখো চলতি হিসাব যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজন মতো চাহিদা মাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট বলে। ঠিক আছে? তারপরে হচ্ছে ব্যবসায়ীদের জন্য এই হিসাব খুবই সুবিধাজনক। চলতি হিসাব কাদের জন্য বেশি সুবিধাজনক? ব্যবসায়ীদের জন্য, যারা ব্যবসা করে, যাদের দৈনিক যতবার অনেকবার টাকা জমা দিতে হয় এবং টাকা উত্তোলন করতে হয়, তাদের জন্য হচ্ছে চলতি হিসাবটা খুবই কি প্রয়োজনীয় একটি হিসাব। এই হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করে না। চলতি হিসাবে সাধারণত কোনো ধরনের কি করা হয় না, সুদ প্রদান করা হয় না। তবে এই হিসাবে জমাকৃত উত্তোলন করা যেতে পারে, অর্থাৎ তুমি যে টাকা জমা রাখবে তার অতিরিক্ত টাকা তুমি উত্তোলন করতে পারবে। বুঝতে পেরেছো কিনা? চলতি হিসাব বুঝতে পেরেছো? এরপর আসো সঞ্চয়ী হিসাব, যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় কিন্তু সপ্তাহে 2 বার বা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বা সেভিং অ্যাকাউন্ট বলে। সাধারণত অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে এই হিসাব খুলে থাকে। এই হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে থাকে। তবে আজকাল কোনো কোনো ব্যাংক টাকা জমা বা তোলার ব্যাপারে নিয়ন্ত্রণ করছে না, অর্থাৎ যে যত খুশি টাকা জমা দিতে পারে এবং যত খুশি টাকা উত্তোলন করতে পারে, এক্ষেত্রে ব্যাংক কোনো ধরনের কি করে না, বাধা ধরা করে না। তবে পূর্বে বেশ কয়েক বছর 10-15 বছর আগেও কি ছিল, একটা নির্দিষ্ট নিয়ম ছিল, অর্থাৎ 2 বার বা তার বেশি উত্তোলন করা যাইতো না। ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? ওকে, এবার হচ্ছে স্থায়ী বা ফিক্সড অ্যাকাউন্ট। স্থায়ী বা ফিক্সড হিসাব কি? একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বা ফিক্সড ডিপোজিট বলে।
স্থায়ী হিসাবে সাধারণত 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর ইত্যাদি নির্দিষ্ট একটা মেয়াদে জমা রাখে। এই হিসাবে তুমি যে মেয়াদে টাকাটা জমা রাখবে সেই মেয়াদের বাইরে গিয়ে কি করতে পারবে না, অর্থ তুলতে পারবে না। তুমি মেয়াদ শেষ হওয়ার পূর্বে অর্থ উত্তোলন করার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, বুঝতেছি। ঠিক আছে। আর স্থায়ী হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে, অর্থাৎ অধিক করে বেশি পরিমাণে সুদ প্রদান করে। ঠিক আছে। মেয়াদ পূর্তির পূর্বে যদি গ্রাহক অর্থ উত্তোলন করে সেক্ষেত্রে সে কাঙ্ক্ষিত লভ্যাংশ কিন্তু পায় না। তাকে কাঙ্ক্ষিত লভ্যাংশ পেতে হলে অবশ্যই কি করতে হয়, মেয়াদ পূর্তি পর্যন্ত অপেক্ষা করতে হয়। ঠিক আছে। এই 3 ধরনের হিসাবগুলো মনে থাকবে, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব। জি স্যার। ঠিক আছে। এই 3 ধরনের হিসাবগুলো কি করবে, মনে রাখতে হবে। চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব। ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। স্কুল, এরপরে আসো স্কুল সঞ্চয়ী হিসাব। দেখো, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধির উদ্দেশ্যে এই জাতীয় হিসাব খোলা হয়। শিক্ষার্থীরা তাদের সঞ্চিত টাকা এই হিসাবে জমা রাখতে পারে। ঠিক আছে। এরপর হচ্ছে বীমা সঞ্চয়ী হিসাব। এই হিসাবের মাধ্যমে সঞ্চয় হিসাব এবং জীবন বীমার সুবিধাও পাওয়া যায়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের উক্ত হিসাবে জমা রাখতে হয়। বীমা সঞ্চয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীকে বীমা হিসেবে জমা রাখতে হয়। উক্ত জমা টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারীর নামে মোট অঙ্কের বীমা কি করা হয়। গ্রাহক উক্ত বীমার সুবিধা ভোগ করে। বুঝতে পেরেছো বীমা সঞ্চয় হিসাবটা? বীমা সঞ্চয় হিসাব বোঝা গেছে? এরপর আসো বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই জাতীয় হিসাব খুলে থাকে। এই জাতীয় হিসাবে একমাত্র বৈদেশিক মুদ্রার লেনদেন হয়ে থাকে। শুধুমাত্র বৈদেশিক লেনদেনগুলোই এখানে হয়। বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ যারা বাইরের দেশ থেকে টাকা পাঠাবে তাদের লেনদেনগুলোই শুধুমাত্র এখানে হয়। এই জাতীয় হিসাবে একমাত্র বৈদেশিক মুদ্রা লেনদেন হয়ে থাকে। ঠিক আছে। এরপর আসো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত দেওয়া হয়। প্রতি মাসে 100, 200, 500 টাকা থেকে যে কোনো অঙ্কে সাপ্তাহিক বা, যেমন আমরা ডিপিএস, তোমরা তো বাসায় ডিপিএস সম্পর্কে জানো, বাসায় প্রত্যেকের বাসায় ডিপিএস করে না? হ্যাঁ, তাহলে ডিপিএস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে। হ্যাঁ, ডিপিএসটাই হচ্ছে, ডিপিএস এর পূর্ণরূপটাই হচ্ছে কি, ডিপোজিট পেনশন স্কিম। ডি দিয়ে ডিপোজিট, পি দিয়ে পেনশন, এস দিয়ে স্কিম। আমরা যেটাকে সংক্ষেপে ডিপিএস নামে চিনি সেটাই হচ্ছে আমাদের জন্য কি ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এরপর আসো ঋণ আমানতি হিসাব। কোনো ব্যবসায়ী, শিল্পপতি বা অন্য যে কোনো ঋণ গ্রহীতা ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে ব্যাংক নগদ অর্থে ঋণ প্রদান না করে গ্রাহকের হিসাবে টাকা স্থানান্তর করে। ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী উক্ত হিসাব হতে চেক কেটে টাকা উত্তোলন করে। চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করে বিদায় পুনরায় কোনো না কোনো ব্যাংকে জমার মাধ্যমে নতুনভাবে কি ঋণ আমানত কি হয়, সৃষ্টি হয়। বুঝছো কিনা? বিষয়টা বুঝে দেখো, যখন কোনো ব্যক্তি ব্যাংক হতে ঋণ গ্রহণ করে, ব্যাংক তাকে ঋণের অর্থ সরাসরি নগদে না দিয়ে কি করে, একটা চেকের মাধ্যমে দেয়। তাহলে এই চেকটা তাকে কোনো না কোনো ব্যাংক থেকেই কি করতে হয়, উত্তোলন করতে হয়। ফলে উত্তোলন করা মানে কি, চেকটা আবার তার জমা দেয়া, ব্যাংকে জমা দেয়া, একটা আমানতের সৃষ্টি হচ্ছে।
এরপর 9 নাম্বার রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব, সাধারণত যেসব বাংলাদেশি নাগরিকদের জন্য তৈরি, যারা নিয়মিত বিদেশ সফর করেন, অর্থাৎ যারা দেশের বাইরে যায় নিয়মিত। বৈদেশিক সফর সরকারি বৈদেশিক মুদ্রা ব্যবহারের কোটা অনেক সময় নিয়মিত সফরকারীদের জন্য পর্যাপ্ত না হওয়ায় এই হিসাব বিশেষ ভূমিকা রাখে। সাধারণত আমদানি ও রপ্তানিকারীরা এবং বিদেশি কোম্পানির সাথে ব্যবসায় ও উপদেশমূলক সেবায় নিযুক্ত ব্যক্তিবর্গ এই হিসাবে সুবিধা নিয়ে থাকে। বুঝছো কিনা? Yes, sir, বুঝছি। ঠিক আছে, Yes, sir. তাহলে এবার দেখো, এখন আমরা দেখব ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। তুমি যদি ভবিষ্যতে তোমার কোনো ব্যাংক হিসাব খুলতে চাও, তাহলে তুমি কোন কোন বিষয়গুলো বিবেচনায় রেখে মাথায় রেখে হিসাব খুলবে, ঠিক আছে? সেই বিষয়টা হচ্ছে, প্রথমে ব্যাংকের অবস্থান। তুমি ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে তুমি যে ব্যাংকে হিসাব খুলতে চাচ্ছ সে ব্যাংকটা কোথায় অবস্থিত। সেটা যদি তোমার বাসার আশেপাশে না হয় তাহলে তোমার জন্য যাতায়াত করা কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে? তাই আমাদেরকে এমন একটা ব্যাংক নির্ধারণ করতে হবে হিসাব খোলার জন্য যে ব্যাংকটার অবস্থান আমাদের বাসস্থানের, আমাদের কর্মস্থলের আশেপাশে হয়। তাই প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি ব্যাংকের অবস্থান। 2 নাম্বার হচ্ছে অবস্থিত। মনে করো একই জায়গায় অনেকগুলো ব্যাংক আছে, আমরা বর্তমানে যেখানে কি করি থাকি আমাদের একই জায়গায় অনেকগুলো ব্যাংক থাকে না? সাজিনুর রহমান, Yes, sir. তোমাদের Yes, বাসা sir. কোথায়? তোমাদের বাসা কোথায়? Sir, মাতাবাড়ি, কক্সবাজার। বুঝি নাই, পুরাতন চারতলা? না, না, স্যার, মাতাবাড়ি, কক্সবাজার, স্যার, কক্সবাজারে মাতাবাড়িতে। হ্যাঁ, বুঝি নাই, আমি তোমার কথাটা ঠিক বুঝতে আমি পারি। আমার বাসা স্যার গিয়াতে, এমনি আমি সে আগে গিয়াতে থাকতে চলে আসে গেছে আমার এখানে, মানে বাসা ইয়ে। আচ্ছা যাক, তোমার বাসার আশেপাশে নিশ্চয় ব্যাংক আছে? হ্যাঁ, আছে তো স্যার। একটা আছে না অনেকগুলো, 2-3টা আছে? হ্যাঁ, অনেকগুলো আছে। তাহলে প্রথমে অবস্থান হলে অনেকগুলো ব্যাংক আছে আমাদের আশেপাশে। এবার সেখান থেকে আমি কোনটাকে গ্রহণ করব? তাহলে সবগুলো ব্যাংক একইভাবে দক্ষ নয়। যে ব্যাংকটা দক্ষ আমি সেই একটি ব্যাংক কি করব? গ্রহণ করব। অর্থাৎ দক্ষ একটি ব্যাংক কি করব আমি, হ্যাঁ, নির্ধারণ করব, যেটা খুব দ্রুত কাজ করে দেয়, আমার ব্যাংকে গিয়ে বসে থাকতে হয় না, এমন একটা ব্যাংক আমি কি হিসাব খোলার জন্য ঠিক করব। এরপর হচ্ছে বহুমুখী সেবা। পরবর্তীটা হচ্ছে কি বহুমুখী সেবা। যে ব্যাংক থেকে আমি বিভিন্ন ধরনের বহুমুখী সেবা লাভ করতে পারবো সেই ব্যাংকে আমি কি করব? হিসাব খুলব। বৈদেশিক বিনিময়। একটি ব্যাংকের সকল শাখা বৈদেশিক মুদ্রা বিনিময়ে অংশগ্রহণ করতে পারে না। তোমার যদি বৈদেশিক মুদ্রা বিনিময়ের প্রয়োজন হয় তবে যে ব্যাংকে বৈদেশিক মুদ্রা বিনিময়ের অনুমতি প্রাপ্ত সেই ব্যাংকে হিসাব খোলা উচিত। অনেকে বিদেশে লেখাপড়া করে, ফলে তাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। তাই তুমি যদি ভবিষ্যতে বিদেশে লেখাপড়া করার চিন্তা ভাবনা করো তবে তোমাকে অবশ্যই বৈদেশিক বিনিময় ব্যাংকের অনুমতি আছে এমন একটা ব্যাংকে হিসাব খুলতে হবে, ঠিক কিনা? বুঝতে পেরেছ? Yes, sir. এরপর দেখতে হবে সুনাম। তুমি যে ব্যাংকে হিসাব খুলতে চাচ্ছ সে ব্যাংকটার সুনাম আছে কিনা, মানুষ সেই ব্যাংকটাকে ভালো বলে কিনা। কারণ যদি কোনো ব্যাংকের সুনাম না থাকে তাহলে তাদের কাজকর্মেও তেমন কি থাকবে না, দ্রুততা থাকবে না, ঠিক আছে? এরপর হচ্ছে শাখা। অধিক শাখা সম্পন্ন ব্যাংক গ্রাহকের জন্য উপযোগী। কারণ তুমি হয়তো বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, তাহলে একাধিক শাখা থাকলে তোমার জন্য অর্থ লেনদেন করা খুব সহজ হবে, যে কোনো জায়গা থেকে তুমি অর্থ উত্তোলন করতে পারবে। তাই একাধিক শাখা সম্পন্ন ব্যাংকগুলোতে হিসাব খোলা যুক্তিসম্পন্ন। এরপর হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের সকল ব্যাংকগুলোকে বা ব্যাংকের আর্থিক লেনদেনগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। ফলে কোনো একটা ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হয় তবে সেই ব্যাংকটি তাদের কি দক্ষতার পায় না। তাই অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংকটাই কি অধিক নিরাপদ এবং
গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। ঋণ সুবিধা, যেসব ব্যাংকে ঋণ প্রদানের নীতি অপেক্ষাকৃত নমনীয় সেসব ব্যাংকে অপেক্ষাকৃত পছন্দ। অর্থাৎ তোমার যদি কখনো ভবিষ্যতে ঋণের প্রয়োজন হয় তাহলে তোমাকে দেখতে হবে কোন ব্যাংকে সহজে ঋণ দেয়, তাহলে তুমি ওই ব্যাংকে যদি হিসাব খুলো যে কোনো পরিস্থিতিতে তোমার ঋণের প্রয়োজন হলে তুমি ঋণ গ্রহণ করতে পারবে। সুদ, যে ব্যাংকের আমানতের সুদ তুলনামূলকভাবে উচ্চ এবং ঋণের সুদ তুলনামূলকভাবে স্বল্প সেসব ব্যাংকে গ্রাহকের কাছে বেশি পছন্দীয়। অর্থাৎ তুমি যখন পাবে তখন তুমি বেশি পাবে, যখন তোমাকে পরিশোধ করতে হবে বা দিতে হবে তখন তুমি অপেক্ষাকৃত অল্প টাকা বা কম টাকা পরিশোধ করবে। ঠিক আছে। সেবার উপর চার্জ, স্বল্প চার্জে অধিক সেবা প্রদানকারী ব্যাংক হিসাব খোলার জন্য উত্তম। ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, যেসব ব্যাংক অনলাইন এনি ব্রাঞ্চ ব্যাংকিং এটিএম সহ অন্যান্য ব্যাংকিং পণ্য বা সেবা প্রদান করে তাদেরকে আজকাল গ্রাহকগণ বেশি বিবেচনায় নিচ্ছেন। বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ যেসব ব্যাংকে আধুনিক সুযোগ সুবিধা বেশি থাকবে সেই ব্যাংকগুলো কি অধিকভাবে কি হয়। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা এতটুকুই পড়ব। আগামী দিন আমরা এরপর থেকে অধ্যায়টা শেষ করব। এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? ব্যাংকের আমানত কাকে বলে, ব্যাংক আমানতের উদ্দেশ্য, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হিসাব এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়, এগুলো আমরা পড়েছি। বলো। আর কোনো সমস্যা নাই। এগুলো বুঝতে পেরেছো? এই যে প্রথম থেকে আমি দেখাই, তাহলে আমরা কি কি পড়েছি দেখো। ব্যাংক আমানত কাকে বলে, তাহলে ব্যাংক আমানতের ধারণা। ঠিক আছে। আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো ব্যাংকে জমা রাখি সেটাই হচ্ছে আমাদের জন্য ব্যাংকের আমানত। আর ব্যাংকের আমানতের উদ্দেশ্য, তিনটা পক্ষের প্রতি ব্যাংকের আমানতের উদ্দেশ্য থাকে। বলো সাজিন, বলো। বুঝতেছি সবগুলো। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা আরেকটু দেখছি আর কি। গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকের কিছু উদ্দেশ্য দেখা যাচ্ছে। ব্যাংকের ক্ষেত্রে উদ্দেশ্য সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে উদ্দেশ্য। ঠিক আছে। গ্রাহকের ক্ষেত্রে অর্থের নিরাপত্তা, ব্যবসায়িক লেনদেন, ঋণের সুবিধা, ঝুঁকিহীন বিনিয়োগ। গ্রাহকের ক্ষেত্রে ঠিক আছে। এই যে ব্যাংক হিসাবের প্রকারভেদ, প্রধানত 3 ধরনের ব্যাংক হিসাব আমরা দেখতে পাই। ঠিক আছে। চলতি হিসাব, সঞ্চয় হিসাব। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। তাহলে এই বিষয়গুলো থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, আশা করি সবাই পারবে। ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন নাই? সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, শুধু আমি আছি আর কি না এখানে। ওকে ঠিক আছে, তাহলে বাকিরা তো ফাঁকিবাজ। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।